নমস্কার। আমরা রোজ কাপলের সঙ্গে দেখা করি যারা সন্তান চাইছেন, কিন্তু তারা সফল হতে পারছেন না। তাদের জন্য আমরা আজকে ফার্টিলিটি নিয়ে কিছু আলোচনা করব। আমার নাম ডক্টর প্রীতি মাহাবার। আমি নোভা আইভিএফ ফার্টিলিটিতে ফার্টিলিটি চিকিৎসক আছি। আজকে যে আলোচনা করব সেটা হচ্ছে একটা ফার্টিলিটি অ্যাওয়ারনেস করার চেষ্টা করব। তো আজকে প্রথম অনেকগুলো প্রশ্ন আমাদেরকে লোকজন জিজ্ঞেস করে কি, ম্যাম আপনি তো ইনফার্টিলিটি নিয়ে অনেক কাজ করছেন, তো এত কি অ্যাওয়ারনেসটা কি দরকার আছে? সত্যি বলছে, ইনফার্টিলিটিটা কিন্তু সোসাইটিতে অনেক বেড়ে গেছে, আর এটা দিন বে দিন কিন্তু বেড়ে যাচ্ছে। আর সেটা কারণ অনেকটাই হচ্ছে, সাপোজ লোকজন প্রেগনেন্সি নিতে আর প্রেগনেন্সি ভাবতে কিন্তু দেরি করছে এখন। আরবান এরিয়াতে স্পেশালি যেটা ভাববো সেটা হচ্ছে এডুকেশন, তারপরে একটা জব, তারপরে একটা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি, তার উপরে একটা ফাইন্ডিং একটা রাইট পার্টনার। এগুলো করতে করতে কিন্তু মহিলাদের আর পুরুষের অনেকটা বয়সটা বেড়ে যায়। আর এই বয়সটা যখন বাড়ছে তখন কোনো কোনো সময় ইনফার্টিলিটি কিন্তু আস্তে আস্তে সাইলেন্টলি ঢুকে যেতে পারে। সেকেন্ডলি বলবো, আমাদের এখন লাইফস্টাইলের ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেগুলো আছে অনেকটাই কমেছে। তার সঙ্গে আমাদের ফাস্ট ফুড, প্রসেসড ফুড এগুলো বেড়ে গেছে। ক্রনিক স্ট্রেস আছে, মানে সবকিছুতে একটা স্ট্রেস ভাবনাটা বেড়ে গেছে। ল্যাক অফ স্লিপ সাইকেল আছে। এগুলো করতে করতে আমাদের লাইফস্টাইল সেটা হেলদি থেকে আনহেলদি হয়ে গেছে। আর এটা আমাদের কিন্তু ফার্টিলিটি হেলথের উপরে কিন্তু অনেকটাই একটা এফেক্ট করে। থার্ডলি বলবো, যেহেতু অনেকদিন থেকে প্র্যাকটিস করছি সেজন্য বলবো কি, অনেকগুলো ইনফার্টিলিটি ডিজিজ আছে, ধরুন ফাইব্রয়েড আছে, এন্ডোমেট্রিওসিস আছে, পিসিওএস আছে। তাদের কিন্তু বিকজ অফ দ্য অ্যাডভান্সেস, রিসেন্ট অ্যাডভান্সেস ইন দ্য সায়েন্স, ওদের ডায়াগনোসিস, ওদের ম্যানেজমেন্ট, ওদের ট্রিটমেন্ট, ওদের অনেক কিছু জিনিসটা মানে ক্ল্যারিটি এসে গেছে। সেজন্য আমাদের ডায়াগনোসিস করতে, আমাদের ট্রিটমেন্ট করতে, আমাদের কাপলসকে বোঝাতে কিন্তু জিনিসটা খুব সহজ হয়ে গেছে। আর এখন যেটা দেখছি আপাতত অল ওভার ইন্ডিয়াতে অ্যারাউন্ড 15-20% কাপলস আছে যেটা ইনফার্টিলিটিতে ভুগছে। একটা আমাকে কাপল জিজ্ঞেস করেছে কি, ম্যাডাম হাউ লং শুড আ কাপল শুড ওয়েট বিফোর কনসাল্টিং আ ডক্টর? এই উত্তরটা দেব কি, আপনাকে সবসময় একটা এজের উপরে আপনার ট্রিটমেন্টটা জেনারেলি নির্ভর করে। সাপোজ আপনার এজটা 30 থেকে কম আছে, তাহলে নিশ্চয়ই আপনি 1 বছর ভালো করে চেষ্টা করে দেখতে পারেন ন্যাচারাল প্রেগনেন্সির জন্য। কিন্তু এই এজটা যদি 35 অথবা 35 থেকে বেশি হয়ে যায়, তখন এই 1 বছর যেটা হচ্ছে সেটা রিডিউস হয়ে 6 মাস হয়ে যায়। আর যদি আপনার বয়সটা 40+ আছে, তখন ইন দ্যাট কেস আপনি কোনো ওয়েট করবেন না, আপনার সঙ্গে সঙ্গে কোনো ডাক্তারকে দেখানো উচিত। আর বলবো, সাপোজ কোনো পেশেন্টে কিছু সাইনস এন্ড সিমটমস আছে কাপলসে, ধরুন প্রেগনেন্সি নিতে যাচ্ছেন কিন্তু ইনিশিয়ালি দেখছেন কি পিরিয়ডসটা খুব ডিলে হচ্ছে, অথবা পিরিয়ডস খুব অনিয়মিত আছে, তার সঙ্গে ওষুধ না খেলে পিরিয়ড হয় না, তখন পলিসিস্টিক ওভারিজে আর ওভুলেশনের সমস্যা হতে পারে। সেকেন্ডলি, সাপোজ পিরিয়ডের সময় এমন ব্যথা করছে কি বিছানা থেকে উঠতে পারছে না, বাড়ি থেকে বেরোতে পারছে না, কলেজ অ্যাটেন্ড করতে পারে না, কাজের জন্য বেরোতে পারে না, স্কুল বেরোতে পারে না, তখন হতে পারে এন্ডোমেট্রিওসিস সমস্যা আছে। পিরিয়ড যদি খুব হেভি হয় তখন ফাইব্রয়েড একটা চিন্তা ভাবনা থাকতে পারে। যদি ছোটবেলা কোনো সময় ওভেরিয়ান সার্জারি হয়েছে, ইন দ্যাট কেস ওভেরিয়ান রিজার্ভে একটু এফেক্ট হতে পারে, বা টেস্টিকুলার সার্জারি হয়েছে, বা পুরুষ অলরেডি জানে কি আমার শুক্রাণুতে কোনো অসুবিধা থাকতে পারে, বা প্রেগনেন্সি আসছে কিন্তু প্রেগনেন্সি 2-3 মাস পরে নিজে থেকে স্পন্টেনিয়াসলি মিসক্যারেজ হয়ে যাচ্ছে। তো এই সব ক্ষেত্রে আপনি কিন্তু বেশি ওয়েট করা উচিত নয়, আপনাকে তাড়াতাড়ি ডাক্তার কাছে কনসাল্ট করা উচিত। কেন, সেই সময় ইভ্যালুয়েশন ডায়াগনোসিস করে আপনাকে ভালো করে ট্রিটমেন্টটা ডাক্তার গাইড করতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং কোশ্চেন আছে, আমাকে একটা কাপল জিজ্ঞেস করলো, ম্যাডাম আপনি কি দেখছেন কি কাপলসদের এজ কিরকম আছে যখন আপনাদেরকে অ্যাপ্রোচ করছে? তো সেটা একটা ইন্টারেস্টিং ট্রেন্ড দেখলাম। সেটা হচ্ছে, যখন আমরা ইনিশিয়ালি প্র্যাকটিস করতাম তখন মহিলারা বেশিরভাগে মায়ে অথবা শাশুড়ির সঙ্গে আসতো, ছেলেরা তখন অফিসে থাকতো, আর ওরা অনেক
ভীতু হিসাবে, অনেক স্টিগমা নিয়ে খুব আস্তে আস্তে জিজ্ঞেস করতো, ম্যাডাম প্রেগনেন্সি হচ্ছে না, একটু হেল্প করুন। সেই বিষয়টা এখন দেখছি কাপলস এর মধ্যে অনেক ভালো অ্যাওয়ারনেস এসে গেছে। তো ওরা এই জিনিসটা খুব ভালো করে নিচ্ছে, মানে দে হ্যাভ আন্ডারস্টুড দ্যাট ইনফার্টিলিটি ইজ লাইক আ কাইন্ড অফ লাইফস্টাইল ডিজিজেস অর ইট কামস আন্ডার ডিজিজেস, আর এটা ডিল করার জন্য হেলথ কেয়ার ফেসিলিটিস আছে, সো দ্যাট দে ক্যান অ্যাপ্রোচ দেয়ার ডক্টর নাইসলি অ্যান্ড উইদাউট এনি হেজিটেশন। সো এই ইনফার্টিলিটি থেকে যে স্টিগমা আছে আর যে ট্যাবু আছে সেটা কিন্তু অনেকটা রিমুভ হয়ে গেছে। অনেকগুলো সেলিব্রিটিস আছে দ্যাট হ্যাভ হেল্প আস টু রিমুভ দ্যাট স্টিগমা। কেন ওরা খুব ভালো করে ডিসকাস করেছে কি হাউ দে হ্যাভ ফাইন্ড ইট ডিফিকাল্ট টু কনসিভ, আর তারপরে ওরা সোশ্যাল ফ্রিজিং করে, আইভিএফ করে, ওদের জার্নিটা পুরো একদম অনেস্টলি ডিসকাস করেছে, সেজন্য অ্যাওয়ারনেসটা এসে গেছে। থার্ড চিজ বলবো, এখন এআরটি ল অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, সো পিপল হ্যাভ আন্ডারস্টুড দ্যাট মহিলা বয়সটা যদি 21 থেকে 50 হয় আর ছেলে বয়সটা যদি 21 থেকে 55 হয়, তাহলে কিন্তু এআরটি ল আর ওদেরকে আমরা হেল্প করতে পারি টু টেক আ প্রেগনেন্সি। কিন্তু বেশিরভাগ যদি অনেকটাই এজটা বেড়ে যায় তাহলে উই ক্যান নট হেল্প দেম আউট। তো এটা বলবো, এখন ইনফার্টিলিটি is considered like a health disease, and ওদের ট্রিটমেন্ট, ওদের ডায়াগনোসিস, ওদের ইভ্যালুয়েশন ম্যানেজমেন্টটা খুব সুন্দর করে আছে, যেটা কাপলস যে কোনো সময় হেল্প নিতে পারে, কনসাল্ট করতে পারে। নেক্সট কোশ্চেন যেটা জেনারেলি জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে, ইজ ফার্টিলিটি অনলি আ ফিমেল প্রবলেম? আনসারটা কিন্তু নয়, এটা কাপলসের প্রবলেম হতে পারে, এটা মেয়ে প্রবলেম হতে পারে, এটা ছেলেদের প্রবলেম হতে পারে। যদি স্ট্যাটিস্টিক্স হিসাবে যদি ডিসাইড করি তাহলে হচ্ছে অ্যারাউন্ড 30-40% কারণে মহিলাদের হতে পারে, 30-40% কারণে ছেলেদের হতে পারে, 30-40% দুজন মেয়ে ছেলে দুটোই হতে পারে। আর বাকি রেস্ট অফ দ্য কেস হচ্ছে যেটা আনএক্সপ্লেন ইনফার্টিলিটি, যেখানে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, কিন্তু তাদেরও কোনো কিন্তু ইনফার্টিলিটি প্রবলেম আসতে পারে। আমরা একটা রিকোয়েস্ট করব যে যখন কাপল আমাদের কাছে আসে তখন ওদেরকে, যদি ওরা একসঙ্গে আসে তাহলে ওদের প্রবলেমটা কি আছে, ওদের হিস্ট্রিটা নিয়ে, ওদের ডায়াগনোসিস করে ব্লাড টেস্টে ইভ্যালুয়েশনটা আমরা একসঙ্গে করতে পারি। সেটা কি হয়, যখন আমরা ইভ্যালুয়েশন করছি তখন মহিলাদের টেস্টিং ও ছেলেদের টেস্টিং একসঙ্গে করে তাড়াতাড়ি ট্রিটমেন্ট আর প্ল্যানিংটা ডিসকাস করতে পারি। নেক্সট কোশ্চেন যেটা জেনারেলি কাপলস জিজ্ঞেস করে সেটা হচ্ছে, হোয়াট আর দ্য কমন ফার্টিলিটি টেস্ট দ্যাট ইজ অ্যাডভাইসড বাই ফার্টিলিটি স্পেশালিস্ট? তার মধ্যে যেটা হবে, প্রথমের দিকে হরমোনাল ব্লাড টেস্ট আছে, ধরুন এএমএইচ আছে, এফএসএইচ আছে, এলএইচ আছে, এস্ট্রাডায়োল আছে, প্রোজেস্টেরন আছে, টেস্টোস্টেরন আছে। এগুলো রিপ্রোডাক্টিভ পটেনশিয়ালটাকে হেল্প করে ডিসাইড করার জন্য কিরকম আছে। সেকেন্ড থিং হচ্ছে, আমরা জেনারেলি টিভিএস করি, দ্যাট ইজ এ ট্রান্সভেজাইনাল স্ক্যান। এটাতে ডিসাইড আমরা করতে পারি ইউট্রাসের কন্ডিশন কিরকম আছে, কোনো ফাইব্রয়েড আছে নাকি এডিনোমায়োসিস আছে, তার সঙ্গে ওভারিজ ভলিউম কিরকম আছে, ওভেরিয়ান সাইজ কিরকম আছে, কোনো সিস্ট আছে কিনা, অথবা ডিম্বার সাথে কত ডিম আমরা দেখতে পাচ্ছি, কাউন্ট করতে পারি, সেটা আমরা করতে পারি। থার্ড থিং বলবো, টিউব অ্যাসেসমেন্টের জন্য 2-3টে টেস্ট আছে, সেটা হচ্ছে এইচএসজি অথবা হাইকোসি, যেটা আমরা করি টু ফাইন্ড আউট ওয়েদার দ্য টিউবস ওপেন নট। আর লাস্ট বাট দ্য নট দ্য লিস্ট, এটা শুক্রাণু সিমেনদের পরীক্ষা হয়, যেখানে আমরা শুক্রাণু কাউন্ট কেমন আছে, মোটিলিটি কেমন আছে, আর মরফোলজি কেমন আছে সেটা ডিসাইড করে দেখতে পারি। বাকি রেস্ট অফ দ্য টেস্ট আরো লাগতে পারে, কিন্তু দ্যাট ডিপেন্ডস আপন দ্য পার্টিকুলার কন্ডিশন। যখন আমরা সবকিছু ইভ্যালুয়েট করি তখন আমরা পেশেন্টকে ডিসাইড করতে পারি, or maybe we can divide them, কি আপনি ফলিকুলোমেট্রি করে ডিম কিরকম বাড়ছে সেটা দেখে নর্মাল চেষ্টা করতে পারেন, বা আইওআই করতে পারেন, নাকি আইভিএফ ইনভিট্রো ফার্টিলাইজেশন যেটাকে টেস্ট টিউব বেবি, সেটাও অ্যাডভাইস করা হয়। নেক্সট মোস্ট কমন কোশ্চেন হয় কি কোন কোন কারণে আইভিএফ লাগতে পারে, বা আইভিএফ এর সাকসেস রেট কত? দেখুন, আইভিএফ না প্রথম স্টেপ হয় না লাস্ট স্টেপ হয়। আইভিএফ একটা অপশন হয় যেখানে নর্মাল চেষ্টা থেকে আইভিএফ করলে প্রেগনেন্সি চান্সটা সব থেকে বেশি হয়। তো কি কি কন্ডিশনে লাগতে পারে সেটা হচ্ছে, সাপোজ কোনো মহিলা দুটো টিউব ব্লক হয়ে গেছে, বা টিউব ড্যামেজ হয়ে গেছে, অর লাইগেশন হয়ে গেছে, বা টিউবের মধ্যে জল অথবা কোনো ইনফেকশন হয়ে গেছে। সেকেন্ড বলবো, ওভেরিয়ান সিস্ট হয়ে গেছে, রক্তভর্তি সিস্ট হয়েছে, যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিওসিস। সেটা হচ্ছে এন্ডোমেট্রিওসিস 3 অফ গ্রেড 4।
পলিসিস্টিক ওভারিজ, যেখানে অনেক চেষ্টা হয়েছে ওভুলেশন ইন্ডাকশন দিয়ে কিন্তু প্রেগন্যান্সিটা আসছে না, বা আইইউআই করেছি 3-4 বার সেটাও ফেলিয়ার হয়ে গেছে, বা হাজবেন্ডের শুক্রাণু কোয়ান্টিটি এমন কম আছে কি যেরকম আমরা আইইউআই করতে পারি না, বা হাজবেন্ডের অ্যাজোস্পার্মিয়া আছে। কোনো কোনো সময় ফিমেল ফ্যামিলিতে হিস্ট্রি থাকে প্রিম্যাচিওর ওভেরিয়ান ফেলিয়ার, যেখানেও আইভিএফ হেল্প করতে পারে। আইভিএফ এর চান্স কত হয়? আইভিএফ এর চান্স জেনারেলি 40-50% হয়, কিন্তু এটা ইন্ডিভিজুয়ালাইজড সাকসেস রেট ডিপেন্ড করে। কাপলসে এজ কত আছে, কাপলসে বিয়ে কতদিন দেরি হয়েছে, কতদিন চেষ্টা করছেন, বা কি কারণে আইভিএফ লাগছে, তার উপরে আইভিএফ সাকসেস রেটটা ডিপেন্ড করে। একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন, আমাকে একজন কাপল জিজ্ঞেস করেছিল কি ম্যাডাম আইভিএফ তো একবারই করতে চাই, এমন একটা সলিউশন দিন যেটাতে আমার একবারে প্রেগনেন্সি চলে আসো। তো এটা উত্তরটা দেব কি আইভিএফ এ প্রেগনেন্সি সেরকম গ্যারেন্টি নেই, কিন্তু হ্যাঁ অবভিয়াসলি আমরা চান্সেসটা বাড়াতে পারি। তো সেটা ফার্স্ট হবে যখন আপনাকে কোনো সময় যদি আইভিএফ অ্যাডভাইস করা হয়, তাহলে কিন্তু আইভিএফটা ডিলে করবে না। আর এটা কিছু কিছু স্টেপস আছে যেটা আপনি নিতে পারেন, যেরকম আপনি প্রথমে বললাম আপনাকে হেলদি লাইফস্টাইল, আপনাকে বিএমআই মানে ওবেসিটিটা না হয়ে আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ হতে হবে, যোগা করতে হবে, একটু মেডিটেশন করতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতন করতে হবে, ব্যালেন্স ডায়েট নিতে হবে, খাবারের মধ্যে প্রোটিন মাত্রা যদি ভালো থাকে, ফাস্ট ফুডটা অ্যাভয়েড করতে হবে, স্লিপ সাইকেল আপনার মিনিমাম 7 থেকে 8 ঘন্টা হয়, স্ট্রেসটাকে অ্যাভয়েড করুন, আর মোস্ট ইম্পর্টেন্ট ট্রাই টু স্টে পজিটিভ। যখন আপনি আইভিএফ করতে যাবেন নিশ্চয়ই আপনাকে একটা আইভিএফ সেন্টার দরকার আছে। সেই আইভিএফ সেন্টারটা আপনি কিভাবে চুজ করবেন? তো প্রথমে আপনি ভাববেন কি আমি যে আইভিএফ সেন্টারটাকে অ্যাপ্রোচ করছি সেখানে যে আইভিএফ ডাক্তার আছে সেরকম কিরকম আছে, সেটা কি নলেজেবল আছে, সেটা কি এক্সপিরিয়েন্স আছে, and most important that IVF doctor you should be comfortable to asking any type of questions, and he or she should be able to reply and satisfy your questions. সেকেন্ড চিজ হচ্ছে ওরা আপনাকে কি সুন্দর করে ফাইন্যান্সিয়াল কাউন্সিলিং করে দিচ্ছে, আপনার মেডিসিন আপনাকে বুঝিয়ে দিচ্ছে, আপনাকে ব্লাড টেস্ট করে আপনাকে সবকিছু এক্সপ্লেন করে দিচ্ছে। আর আইভিএফ সেন্টারে দ্য মোস্ট ইম্পর্টেন্ট যেটাকে আমরা বলি হার্ট অফ দ্য আইভিএফ সেন্টার হচ্ছে আইভিএফ ল্যাব। এই ল্যাবের মধ্যে আপনার কিরকম আপনার এক্সপিরিয়েন্স এমব্রিওলজিস্ট কাজ করছে সেটা আপনাকে দেখতে হবে। আইভিএফ ল্যাবে কতগুলো কিরকম ফেসিলিটিস আছে, সাপোজ ব্লাস্টোসিস্ট আছে, আপনার এমব্রিও ফ্রিজিং আছে, আপনার ইক্সি আছে, পিজিটি আছে, মাইক্রোফ্লুইডাক্স আছে, ইমসি আছে, আপনার এআই অ্যাসেসমেন্ট আছে, আর আপনার উইটনেসিং সিস্টেম থাকে। এগুলো আপনাকে আইভিএফ চান্সেসটাকে আপনার সাকসেস রেটটাকে বাড়ানোর জন্য কিন্তু হেল্প করতে পারে। রিসেন্টলি একজন আমাকে জিজ্ঞেস করলো ম্যাম হোয়াট ইজ এআই অ্যাসেসমেন্ট অফ এমব্রিওস। এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ভালো কোয়েশ্চেন। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা আমাদেরকে এমব্রিও সিলেকশনে হেল্প করে। যখন এমব্রিওস ল্যাবে তৈরি হচ্ছে, মানে যখন ফার্টিলাইজেশন হচ্ছে ল্যাবের মধ্যে এমব্রিওস আস্তে আস্তে গ্রো করছে, তখন এআই আমাদেরকে হেল্প করছে কি কোন এমব্রিওসটা ভালো গ্রোথ দেখাচ্ছে বা ভালো ইমপ্লান্টেশন পটেনশিয়াল আছে। আর এমব্রিওলজিস্টের অ্যাসেসমেন্টের সঙ্গে এআই আমাদেরকে বলছে কি ম্যাম এই এমব্রিও সিলেকশন করলে আইভিএফ এর চান্সটা বেড়ে যাবে। শেষের দিকে আপনাকে এই কথাটাই বলবো কি ইন কেস আপনার যদি কোনো অসুবিধা হচ্ছে তাহলে ডাক্তারের সঙ্গে সঙ্গে কনসাল্ট করুন, আপনার প্রবলেমগুলো ডিসকাস করতে পারেন। সেকেন্ডলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ আপনার হেলদি লাইফস্টাইলটা মেনটেন করতে হবে। হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথটা ভালো থাকবে আর প্রেগনেন্সিটাও খুব তাড়াতাড়ি আসবেন। আর থার্ড, এই জার্নিতে স্টে পজিটিভ অ্যান্ড ডোন্ট লুজ হোপ অ্যান্ড ডোন্ট কম্পেয়ার ইউর জার্নি উইথ আদার্স। থ্যাংক ইউ।